একটা লোক ঘুঘু পাখি শিকার করত, ছোট্ট খাঁচায় করে একটা ঘুঘু পাখি ট্রেন করত, তাকে জঙ্গলের ধারে রেখে দিত, সে কো কো করতো, অন্য ঘুঘু পাখিকে ডাকতো, ওরা আসতো আর শিকারি শিকার করে নিয়েছে। ঘুঘু পাখিকে শিকার করার জন্য সে শিকারী ব্যক্তি ঘুঘু পাখি ইউজ করত। এইখানে ওই আব্দুল খালেক, আব্দুল মালেক, আব্দুল সত্তার নামের লোকেরাই এনক্রোচ করে থার্ড পার্টি কাউকে বিক্রি করে দিয়েছে। তাহলে আমরা শুধুমাত্র যে বিজেপিকে বলছি যে বিজেপি এসে বিজেপি পশ্চিমবাংলায় ছিল না। পশ্চিমবাংলার ওয়াকফ সম্পদের কমসে কম 60% লুট হয়ে গেছে। অজস্র কেস আমি নিজের কাছেও এসেছে। এই এনক্রোচমেন্ট শুধুমাত্র কি পশ্চিমবঙ্গে হয়েছে নাকি অন্য রাজ্যগুলিতেও? থ্রু আউট কান্ট্রি ওয়াইডই হয়েছে, ইনক্লুডিং কিছু কিছু রিপোর্ট আমি দেখছি মুকেশ আম্বানি যেখানে বাড়ি বানিয়েছে সেটাও ওয়াকফের সম্পদ। আমাদের প্রাথমিক ক্যালকুলেশন নট লেস দেন এভরি ইয়ার ওয়াকফের যত কটা অ্যাসেট আছে, নট লেস দেন 30,000 crore রেভিনিউ এভরি ইয়ার জেনারেট হওয়া সম্ভব। পেরুমল চেরামল রাজার কথা জানেন, সেটা প্রথম মসজিদ কেরালায় হয়েছে, কিন্তু সেটা রাজনৈতিক উত্থান ছিল না। মুসলিমদের রাজনৈতিক উত্থান ভারতবর্ষ হয়েছে প্রায় 712 খ্রিস্টাব্দ নাগাদ। থার্ড লার্জেস্ট ল্যান্ড হোল্ডার ওয়াকফ। আফটার সো মাচ অফ এনক্রোচমেন্ট, মানে অনেক এনক্রোচমেন্টের অনেক সম্পদ লুট হয়ে গেছে। এখনো লুট হয়ে যাওয়ার পরও থার্ড লার্জেস্ট ল্যান্ড বা প্রপার্টি ব্যাংক বলতে পারেন ভারতবর্ষ। মুসলিমরা এই ভবিষ্যৎ প্রজন্মের উন্নয়নের জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, যাকে সে চেনেও না, 50-100 বছর পরে কে আসবে জানেও না, দুর্বল মানুষদের জন্য একটা সঞ্চিত করে রেখে যাওয়ার সম্পদ বলতে পারে। এইটা আর বিক্রি করা যাবে না, এইটা থেকে উৎপাদিত মুসলিমদের জন্য ব্যবহৃত হবে। অফ সম্পত্তি যেটি মুসলিমদের পূর্বপুরুষরা মুসলিমদের মানে কমিউনিটির জন্য দিয়ে যাচ্ছে, সেখানে অমুসলিমরা কি উপকৃত হতে পারবে কি পারবে না? দুর্বল অমুসলিমদের জন্য আপনাকে জাকাতের টাকাও খরচ করার জন্য আল্লাহর পক্ষ থেকে ফরজ করা হয়েছে। 2025-এর এই যে নতুন অ্যামেন্ডমেন্ট বিল খাচ্ছিল তো সবাই, বিজেপিও খাবে এবং যারা আজকে চাচাচ্ছে তারাও খাওয়ার জন্যই চাচাচ্ছে। এখন যেটা আমি বলতে চাইছি, 2025-এর এই নতুন অ্যামেন্ডমেন্ট বিলে ওয়াকফে কি সংশোধনী এসেছে এবং আগে কি ছিল? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, ডিজিটাল রিমাইন্ডারের আরেকটি এপিসোডে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা আমাদের সঙ্গে পেয়েছি কলকাতা হাইকোর্টের সম্মানিত সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ সোহরাব হোসেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালোই আছি, সুস্থ আছি আল্লাহর রহমতে। যাই হোক, আমরা যেহেতু একজন সিনিয়র অ্যাডভোকেটকে সঙ্গে পেয়েছি, তার পূর্বে স্যার আপনার সংক্ষিপ্ত পরিচয়টুকু আপনার মুখ থেকে একটু শুনবো। নাম মোহাম্মদ সোহরাব হোসেন, পেশাগতভাবে অ্যাডভোকেট, সিনিয়র জুনিয়র এসব টেক না করে মোস্টলি আমি থাকি কলকাতাতেই। আর আমাদের বেশিরভাগ যে আমার ক্লায়েন্টস রেন্ট, যেহেতু আমি যেখানে থাকি কলকাতায়, তো কলকাতা হাইকোর্ট, আলিপুর কোর্ট রয়েছে, ওখানে সিএমএম কোর্ট রয়েছে যেটাকে ব্যাংশাল কোর্ট বলে লোকে, বা হাওড়া জুরিসডিকশনে। আমার বাড়ি অ্যাকচুয়ালি নদীর পশ্চিম দিক, কলকাতা বলাটাও ঠিক নয়, এটা অ্যাকচুয়ালি হাওড়াতেই পড়ে, তো কলকাতা হাওড়া একই জয়েন্ট সিস্টেম। তো সেই অঞ্চলে অ্যাডভোকেট দীর্ঘদিন ধরে এটাই পেশা আমার। বর্তমানে চলমান যে ইস্যু এবং ক্রাইসিস বলা যেতে পারে ওয়াকফ সম্পত্তি নিয়ে, এবং 2024-এ যেটি পেশ করা হয় এবং 2025 সেটি পাশ হয়ে গেছে লোকসভা এবং রাজ্যসভায়, এবং সেটাকে কেন্দ্র করে বিশাল মাপের একটি সমস্যা সৃষ্টি হয়েছে পুরো দেশব্যাপী। তো আমি প্রথম থেকে শুরু করি। আসলে ওয়াকফ কি, মানে ওয়াকফের আসল অর্থটা কি এবং ওয়াকফ কাকে বলা হয়? জি, ওয়াকফ কি এইটা আপনি প্রথম যেটা দিয়ে শুরু করেছেন, চলমান সমস্যা এই দেশে শুধু ওয়াকফ বিল নয়, হাজারো আরো সমস্যা আছে। এই মুহূর্তে এই কয়েকদিন যাবৎ হাইলাইটেড এটাই একমাত্র সমস্যা তা নয়। যদিও আন্তর্জাতিক মার্কেটে যদি আজকে দেখেন, ওয়ার্ল্ড ওয়াইড 1930 সালের পরে যে পুঁজিবাজারের ধস এইবার হয়েছে, $57 পার ব্যারেল ক্রুড অয়েল হয়ে গেছে। দাম কমেছে অনেক, $110 পর্যন্ত ছিল। আর আমাদের গভর্নমেন্ট কি করেছে, ওখান থেকে কম দামে তো নেওয়ার ব্যাপার আছে, নিয়ে এখানে গ্রাহকদের বাড়িয়ে দিয়েছে। তাহলে অ্যাকচুয়ালি ওয়াকফ
এইটা শুধুমাত্র এই বিষয়টা মুসলিমদের সাথে জড়িত। ওয়াকফ, ওয়াকফ শব্দ, ওয়াকফ শব্দটা মানে হয়ে গেল একদম যদি আক্ষরিক করতে যান একটা স্থগিতাদেশ। স্থগিতাদেশ মানে ওয়াকফ কৃত সম্পত্তি বিক্রয়যোগ্য নয়, ওইটা ওই স্থিতাবস্থাতেই থাকবে এবং ওই সম্পত্তি থেকে ওই ফিক্সড রেটে থেকে গেল। যেমন একটা কৃষি জমি যদি থাকে, সেইটা থেকে উৎপাদিত কৃষি পণ্য সেইটা মুসলিমদের উন্নয়ন প্রকল্পে ব্যবহৃত হবে। সেটা উন্নয়ন শিক্ষা হতে পারে, সোশ্যাল জাস্টিস হতে পারে, সামাজিক হতে পারে, মেডিসিন হতে পারে, ঘর বাড়ি, এনিথিং এটা হবে। এবার মূল বিষয় হচ্ছে ওয়াকফ কী করে হলো। আপনি ইতিহাসের দিকে তাকালে দেখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাইবার যুদ্ধে যখন গিয়েছিলেন, সেই খাইবার যুদ্ধের সময় সেই সময়ের বৈরী যুক্ত ইহুদিদের থেকে কিছু সম্পদ ফাই হিসাবে পেয়েছিলেন খাইবার। তা ফাই সম্পদ সরাসরি আপনি কোরআনুল কারীমেও যদি পড়েন সূরা হাশরে পেয়ে যাবেন। হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ফাই? ফাই একটা সম্পদ, যেমন এটা রাষ্ট্র যেই সম্পদগুলি দিয়ে রাষ্ট্র পরিচালনা করবে, এর মধ্যে জাকাত, সাদাকা, গনিমত, ফাই আরও আছে ডেফিনেশন। আপনি ফাইয়ের ডেফিনেশন পেয়ে যাবেন সূরা হাশর 59 নম্বর সূরা। সে ফাই সম্পদ রাষ্ট্রের কল্যাণের জন্য, ওখানে ক্লিয়ারলি লেখা আছে এতিম, মিসকিন, গরিবদের জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার পরিবার পরিজনদের জন্য, আল্লাহর জন্য, ফি সাবিলিল্লাহ, এই পারপাসে। সেই ফাই সম্পদ আল্লাহর রসুল সময়কালীন সময় ওনার পরিবার জন্য খরচ, আহলে বাইতের জন্য খরচ। পরবর্তীকালে সেগুলি বাকি রইল কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফ্যামিলির লোক তো আজকে নেই। তাহলে উম্মার সদস্য যারা দুর্বল শ্রেণীর, তাদের জন্য সেই সংরক্ষিত সম্পত্তি থেকে যেই উৎপাদিত রেভিনিউ আসবে, সেই রেভিনিউ ইউটিলাইজ হবে। সেই থেকে শুরু হলো, হতে হতে আজ পর্যন্ত প্রায় 1400 বছর যাবৎ মুসলিমরা নিজেদের মেহনতের অর্জিত টাকা দিয়ে সম্পদ কিনেছে বা উত্তরাধিকার সূত্রে পেয়েছে। সেইটা মুসলিম জনগণের কল্যাণের জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য ওয়াকফ কৃত। এইটা আর বিক্রি করা যাবে না, এইটা থেকে উৎপাদিত মুসলিমদের জন্য ব্যবহৃত হবে। ভারতের প্রেক্ষাপটে ভারতের ওয়াকফের ইতিহাসটা কি, মানে ভারত এবং বাংলার ওয়াকফের ইতিহাস? বিভিন্ন সময়ে মুসলিমরা তো ছিল এখানে। প্রায় মুসলিমদের রাজনৈতিক উত্থান ভারতবর্ষ হয়েছে প্রায় 712 খ্রিস্টাব্দ নাগাদ। রাজনৈতিক উত্থান, তার আগে যে মুসলিম এখানে ছিল না 1-2 জন, তা নয়। পেরুমল চেরামল রাজার কথা জানেন, সেটা প্রথম মসজিদ কেরালায় হয়েছে, কিন্তু সেটা রাজনৈতিক উত্থান ছিল না। রাজনৈতিক উত্থান হয়েছে হাজ্জাজ বিন ইউসুফ যখন বর্ষায় ছিলেন, উমাইয়াদের খলিফা ওয়ালিদ প্রথম ওয়ালিদ ছিলেন, তখন মোহাম্মদ বিন কাসিম এসে এইখানে যে রাজনৈতিক প্রতিপত্তি বিস্তার করেছিলেন, তার বিভিন্ন ঐতিহাসিক প্রেক্ষাপট ছিল, কারণ ছিল, সেটা আমাদের আলোচনার বিষয়। আমি সন্তান সেই সময় থেকে আজকে 2025 পর্যন্ত এর মাঝখানে মুসলিমরাই এই ভূখণ্ডকে শাসন করেছে। মোহাম্মদ বিন কাসিমের পরে মাহমুদ গাজনবী, লোধি, বিভিন্ন মোগলরা, এরা বাংলাও শাসন করেছে। প্রায় 1000 ইয়ার্স মুসলিমরাই শাসন কার্য, রাজনৈতিক মোরাললেস। এবার এইটা কখনো এই খণ্ডে ছিল, কখনো দক্ষিণ ভারতে টিপু সুলতান ছিল, এখানে ছিল, এরকম ইত্যাদি। আলটিমেটলি এসে এই বাংলায় 1757 সালে মুসলিমরা রাজনৈতিক প্রতিপত্তি হারিয়েছে পলাশী যুদ্ধের পর। আর টোটাল দিল্লি পর্যন্ত 100 বছর লেগেছে ব্রিটিশদের দিল্লি যেতে। পলাশী থেকে দিল্লি যেতে সফর লেগেছে 100 বছর, 1857। কারণ তখন মুসলিমরাই ভারতবর্ষ শাসন করছিল। প্রতিবন্ধকতা মুসলিমরাই তৈরি করে রেখেছিল ব্রিটিশদের বিরুদ্ধে। সে ইতিহাস আপনার জানা আছে। সেখানে RSS গোলবালকর মতো লোক, ওই সার্ভার করার মতো লোকেরা ব্রিটিশদের সাথে মিলে কি করেছে, সেগুলি ইতিহাসে লিপিবদ্ধ আছে। ওটা সাবজেক্ট ম্যাটার নয়। বিষয়টা হচ্ছে এই 100 বছর ব্রিটিশদের প্রতিরোধ করতে করতে 100 বছর লাগিয়েছে দিল্লি পর্যন্ত। ওখান থেকে টেনে নামাতে আবার 90 বছর লেগে গেছে 1947। এই যে দীর্ঘ সময়টায় মুসলিমদের কাছে সম্পদ তো কম ছিল না, সেই সম্পদ থেকে হাজারো লাখো সম্পদ আজ মুসলিমরা এই
ভবিষ্যৎ প্রজন্মের উন্নয়নের জন্য, এইটাকে একটা ইবাদত, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, যাকে সে চেনেও না, 50-100 বছর পরে কে আসবে জানেও না, তাদের জন্য, দুর্বল মানুষদের জন্য একটা সঞ্চিত করে রেখে যাওয়ার সম্পদ বলতে পারে। এই সম্পদের উপর গড়ে উঠেছে হাজারো কবরস্থান, মসজিদ, মাদারিস, খানকা, দরগা, এডুকেশনাল ইনস্টিটিউট। এইবার এইগুলি থেকে মুসলিমরা উপকৃত হবে। অফ সম্পত্তি যেটি মুসলিমদের পূর্বপুরুষরা মুসলিমদের মানে কমিউনিটির জন্য দিয়ে যাচ্ছে, সেখানে অমুসলিমরা কি উপকৃত হতে পারবে কি পারবে না? মানে এইখানে সমাজ ব্যবস্থায় যখন শাসন ব্যবস্থা যদি এটা থাকে, সেখানে দুর্বলদের জন্য, এরকম ইতিহাসে অনেক আছে, দুর্বল অমুসলিমদের জন্য আপনাকে জাকাতের টাকাও খরচ করার জন্য আল্লাহর পক্ষ থেকে ফরজ করা হয়েছে। এক কথা আমরা বলতে পারি যে ইট ইজ নট অনলি শুধু মুসলিমদের জন্য না, নন মুসলিমও হতে পারে। জাকাতের অর্থ দুর্বল শ্রেণীর লোকেদের জন্য ব্যয় করার জন্য আল্লাহর তরফ থেকে ফরজকৃত করা হয়েছে। তাহলে ওয়াকফ সম্পত্তি করা যাবে না? কে বলল? এইটা থেকে মানে সমাজের দুর্বল শ্রেণীকে ইকুইটিতে জাস্টিসে নিয়ে আসার জন্য, তাদের সাপোর্ট প্রোভাইড করার জন্য। হ্যাঁ, এরকম যদি এলাকায় থাকে অবশ্যই করতে পারেন, এবং আশা করা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য আপনাকে নেকি দেবেন, এবং দেবেন, এটা আমরা আশা করি, জানি, কোরআন বলছে। হ্যাঁ, স্পেসিফিকলি বিশেষ করে প্রায়োরিটি কারা পাবে? অবশ্যই মুসলিমরা। আচ্ছা, অক্ফ নিয়ে যে এই লম্বা সময়ের একটা ইতিহাস অক্ফকে কেন্দ্র করে, এবং সেই সময় আপনি বলছেন যে বিশাল অঙ্কের একটি সম্পদ যেটা মানে রেখে যাচ্ছেন সেই সময়ে, এবং সেই সম্পদটা এখন যেটা আমরা ডকুমেন্টেড আকারে যেটা দেখছি তার থেকেও বেশি হতে পারে। তার মানে অবশ্যই অনেক সম্পদ লুট হয়ে গেছে। এখনো লুট হয়ে যাওয়ার পরও থার্ড লার্জেস্ট ল্যান্ড বা প্রপার্টি ব্যাংক বলতে পারেন ভারতবর্ষে। একটা ডিফেন্স ডিপার্টমেন্টের আছে, আমাদের দেশের সুরক্ষার জন্য যে ডিফেন্স ডিপার্টমেন্ট রয়েছে, তাতে নাভাল একাডেমি, নেভি ফোর্স হতে পারে, আর্মি হতে পারে, এয়ার ফোর্স হতে পারে, সিআইএসএফ হতে পারে, ইন্দো টিবেটান বর্ডার ফোর্স হতে পারে, বিএসএফ হতে পারে, মানে টোটাল ডিফেন্স অ্যাপারেটাসের এবং রেলওয়ে অ্যাপারেটাসের জাস্ট পরে থার্ড লার্জেস্ট ল্যান্ড হোল্ডার ওয়াকফ। আফটার সো মাচ অফ এনক্রোচমেন্ট, মানে অনেক এনক্রোচমেন্টের পরেও থার্ড লার্জেস্ট। এবারে এরপরে যে এনক্রোচমেন্টের যে জায়গাটা শুরু হয়েছে সেটা সংক্ষিপ্ত আকারে শুনতে চাইছি। মানে 2025-এর যে অ্যামেন্ডমেন্ট বিল, এটাই যে একটা বিল, মানে এই বিলে নতুনত্ব কী আছে সেটা তো জানবই আমি, কিন্তু এর আগের যে অবস্থানটা ওয়াকফ সম্পত্তির ওপরে বিভিন্ন ধরনের অ্যালিগেশন এসে থাকে, যেমন মুতাওয়াল্লিরা সেখানে করাপশন করেছে, এবং গভর্নমেন্ট বিভিন্নভাবে ওয়াকফ সম্পত্তির উপরে এক প্রকারের এনক্রোচমেন্ট চালিয়েছে। তো সেইটা সম্পর্কে আমি একটু সংক্ষিপ্ত আকারে জানতে চাই। আমি বলছি, দেখুন, আপনার একটা ছোট্ট ঘটনা বলি। একটা লোক ঘুঘু পাখি শিকার করত, ছোট্ট খাঁচায় করে একটা ঘুঘু পাখি ট্রেন করতো, তাকে জঙ্গলের ধারে রেখে দিত, সে কোক করতো, অন্য ঘুঘু পাখিকে ডাকতো, ওরা আসতো আর শিকারি শিকার করে নিয়ে যেত। ঘুঘু পাখিকে শিকার করার জন্য সে শিকারী ব্যক্তি ঘুঘু পাখি ইউজ করত। বর্তমান রাজনৈতিক বা এইখানকার যে সিস্টেম, সো কল্ড আব্দুল সত্তার, আব্দুল মালেক, আব্দুল খালেক নামের সো কল্ড মুসলিমদেরই এই লুটের জন্য ব্যবহার হয়েছে। কখনো পশ্চিমবাংলার ক্ষেত্রে যদি আসে, কখন একটা ওভারঅল আমি অ্যাকাউন্ট বলি, 100 বিঘা ধরেন ওয়াকফ প্রপার্টি, 100 বিঘার মধ্যে 35 বিঘা 1952 সাল থেকে 1978 সালের মধ্যে ধরেন 20 বিঘা লুট হয়েছে। শাসনকালটা টোটালি ওভারঅল কংগ্রেসের ধরেন পশ্চিমবঙ্গ, 78 থেকে 2011 পর্যন্ত 30% লুট হয়েছে। শাসনকালটা কমিউনিস্ট, হ্যাঁ কমিউনিস্ট বাংলার কথা, 11 থেকে 25 পর্যন্ত, এর মধ্যে 20%। তাহলে আমরা শুধুমাত্র যে বিজেপিকে বলছি যে বিজেপি এসে আমাদের, বিজেপি পশ্চিমবাংলায় ছিল না। পশ্চিমবাংলার ওয়াকফ সম্পদের কমসে কম 60% লুট হয়ে গেছে, এনক্রোচড হয়ে গেছে। অজস্র কেস আমি নিজের কাছেও এসেছি, আপনাদের এই মুর্শিদাবাদেও আমি এসেছিলাম,
এইখানে ওই আব্দুল খালেক, আব্দুল মালেক, আব্দুল সত্তার নামের লোকেরাই এনক্রোচ করে থার্ড পার্টি কাউকে বিক্রি করে দিয়েছে। এবং এই বিক্রি করার ক্ষেত্রে সেই এলাকার জেলা পরিষদে, সেই এলাকার ব্লকে, সেই এলাকার পঞ্চায়েতে সে নির্বাচিত সদস্য যারা ছিল তাদের নামও আব্দুল খালেক, আব্দুল মালেক টাইপেরই, তারাই সহযোগিতা করে ফ্রড ডকুমেন্ট বানিয়ে এইগুলিকে এনফোর্সমেন্ট করে, ঘর বাড়ি বানিয়ে হেনা তেনা করে ইত্যাদি করে লুটপাট করে। এবং কয়েকটা কেসের জন্য আমি নিজে পার্সোনালি মুর্শিদাবাদে এসেছিলাম এবং রিপোর্ট দেখার পর ওই দিন আমি কোর্ট বলেছিলাম যে ওয়াকফ এইভাবে যায় না, আপনি কি এইগুলি জানেন না? সে অপোজিশনকে বলে না আমি ধর্ম ব্যাপারে জানি না, আপনি কোরআনের এই ব্যাপারে জানেন না, আর আপনি মুসলিম বলে দাবি করছেন, কার সম্পদ আপনি লুটপাট করছেন? না এখন হয়ে গেছে, আরে হয়ে গেছে, রেকটিফাই করুন, তওবা করুন, আল্লাহ কবুল করুন। কিন্তু এটা শুধু একটা উদাহরণ নয়, থ্রু আউট দ্য পশ্চিমবাংলায় 1952 সাল থেকে যদি ধরেন, স্বাধীনতার পর থেকে যদি ধরেন আজকে 2025 পর্যন্ত, কারণ প্রায় 78 ইয়ার্স হয়ে গেছে, যতটাই হয়েছে, সেই সময়ে পশ্চিমবাংলায় তো বিজেপি ছিল না, কোনোদিনই ছিল না। তাহলে পশ্চিমবাংলার 50-60% ওয়াকফের প্রপার্টি এনক্রোচ হয়ে লুট হয়ে বেমাল যেন একটা জলীয় বাষ্প উবে গেল। কি করে গেল? না, আমরা যে জেলায় বাস করছি মুর্শিদাবাদ, সেখানে সব থেকে বেশি সম্পত্তি থাকার কথা। এবং আমরা যদি মুর্শিদাবাদের ঐতিহাসিক জায়গাগুলো দেখি, যেমন হাজারদুয়ারি, কাটারা মসজিদ এবং তার আশপাশ পার্শ্ববর্তী এলাকায় একরের পর একর জমি যেগুলি একসময় ওয়াকফের জায়গা ছিল, সেখানে এখন বাড়িঘর দিব্যি হয়ে গেছে। তো এটা থেকেও কিছুটা অনুধাবন করা যায় যে না, এই সম্পত্তিগুলো বিজেপিকে এখন শুধুমাত্র দোষারোপ করা নয়, বরং সেকুলার পার্টি এবং মুসলিমরা, আপনি যেমনটি বললেন যে মোতাওয়াল্লি এবং যারা কিনছে তারাও করাপ্ট এবং তারপরে তারা বিক্রি করেছে। আমি ওভারঅল যে বিষয়টা জানতে চাইছি, মানে ইন্ডিয়া ভারতবর্ষের অন্যান্য রাজ্যের পার্সপেক্টিভে, যে এই এনক্রোচমেন্ট শুধুমাত্র কি পশ্চিমবঙ্গে হয়েছে নাকি অন্য রাজ্যগুলিতেও? থ্রু আউট কান্ট্রি ওয়াইডই হয়েছে, ইনক্লুডিং কিছু কিছু রিপোর্ট আমি দেখছি মুকেশ আম্বানি যেখানে বাড়ি বানিয়েছে সেটাও ওয়াকফের সম্পত্তি। হ্যাঁ, আম্বানির বাড়ি, ইনক্লুডিং আমাদের পশ্চিমবঙ্গের যে রাজভবন সেটাও ওয়াকফের সম্পত্তি। তো এগুলি শুধু আমি দুটো উদাহরণ দিলাম, একটা মহারাষ্ট্রে, থ্রু আউট এরকম পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত সব জায়গাতেই হয়েছে। তাহলে এখানে আমরা 2025-এর আজকের অ্যামেন্ডমেন্ট বিল নতুনত্ব কি, এবং হঠাৎ করে মুসলিমদের মধ্যে যেন হঠাৎ করে সেটা ঘুম থেকে জেগে উঠলো, হ্যাঁ ওয়াকফ বলে কোনো একটা জিনিস হয়, এবং তারপরে তারা এই কথাগুলো বলছে, এইটার কারণ কি? মানে কংগ্রেসও সেই সময়ে যে লম্বা 1947 থেকে নিয়ে এ পর্যন্ত কংগ্রেসের যে লম্বা যে সময়, মানে স্বাধীনতার পর থেকে তো ওরাই ছিল, মধ্যেখানে বিজেপি, মধ্যেখানে একবার হ্যাঁ মোস্টলি জনতা দল, চন্দ্রশেখর, দেবেগৌড়া, কিন্তু আমরা যদি ওভারঅল দেখি তাহলে কংগ্রেসই ছিল মোস্টলি। 1995-এর অ্যামেন্ডমেন্ট বিল, 2013 অ্যামেন্ডমেন্ট বিল, এবং তারপর সেচার কমিটির রিপোর্ট বলছে যদি 1% অর্থও যদি সেইখান থেকে আসে তাহলে প্রায় 12,000 কোটি টাকা। ওটা সাচার কমিটির রিপোর্টে আমাদের অনুমান, আমাদের প্রাথমিক ক্যালকুলেশন, নট লেস দেন এভরি ইয়ার ওয়াকফের যত কটা অ্যাসেট আছে, সেটা এগ্রিকালচারাল ল্যান্ড, ব্যবসায়িক ল্যান্ড, হোয়াটএভার, নট লেস দেন 30,000 crore রেভিনিউ এভরি ইয়ার জেনারেট হওয়া সম্ভব। এই 30,000 crore যদি জেনারেট হয়, ধরেন আমি 50% ডিসকাউন্টে দেন, তাহলে অ্যাকাউন্টে ভুল হয়েছে, 15,000 কোটি। একটা মেডিকেল কলেজ বানাতে কত লাগে? আই থিঙ্ক 1,000 কোটি সাফিসিয়েন্ট। তার মানে প্রতি বছর, ধরেন এই বছর আমরা মেডিকেল কলেজ, কতগুলি মেডিকেল কলেজ হাসপাতাল করব, প্রতি বছর ধরেন একটা করে মেডিকেল কলেজ হাসপাতাল তৈরি করলেন, হ্যাঁ 14,000 কোটি টাকা দিয়ে আপনি স্কুল, কোনো গরিব মানুষকে দিলেন, একে দিলেন, ওকে দিলেন, যা পারলেন করলেন, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, খানকা, দরগা, যা পারেন করেন, একটা মেডিকেল কলেজ বানাবেন। তাহলে আজকে ধরেন 50 বছর, আমি সব ডিসকাউন্ট, বছর 78 বছর না স্বাধীনতা, তাতেও ডিসকাউন্ট দিলাম, 50টা মেডিকেল কলেজ হাসপাতাল হওয়া উচিত ছিল। ধরেন আমাদের 25-30টা রাজ্য, ছোট ছোট কিছু আছে, প্রত্যেকটা রাজ্যে কমসে কম একটা মেডিকেল কলেজ হাসপাতাল তৈরি হতো, হলো। ওতে কি শুধু মুসলমানরাই ট্রিটমেন্ট করতে যেত? ওতে মুসলমান স্টুডেন্টগুলি পড়তে যেত? আপনারা সেটা করেননি। কারা করেনি? যারা তার আমানতদার, যাদেরকে আমরা মোতাওয়াল্লি বলি। এখানে দুটো বিষয়, এই ওয়াকফ যারা করেছিল, যারা সম্পত্তি দান করেছিল না, ওখানে একটা ক্যাটাগরিতে গেছে, ওয়াকফে লিল্লাহ আর ওয়াকফে আওলাদ। আওলাদ মানে
এই সম্পত্তি নর্মালি ওয়াকফেই ব্যবহৃত হবে, কিন্তু এর ট্রাস্টি মোতোয়াল্লিরা আমার বংশধরদের কিছু একটা সুবিধা দেবে, ম্যানেজিং করার সুবিধা পাবে, এবং তারা নিজেদের খরচটাও যাতে এখান থেকে বহন করে নিতে পারে, ব্যালেন্সটা ওয়াকফে থাকবে, এভাবে কন্টিনিউ থাকবে। এটা ওয়াকফ আওলাদ বলে, এটা একটা টার্মিনোলজি। আওলাদ মানে সন্তান, সন্ততি, বংশধর ইত্যাদি। একটা ওয়াকফে লিল্লাহ না, এটা থ্রু আউট 100%ই এলাকার জনগণের জন্য, হ্যাঁ একদম এলাকাবাসীর জন্য। ওকে ফাইন। এতে কারচুপি হয়নি বুকে হাত দিয়ে বলতে পারবেন? হাজারো কারচুপি হয়েছে, নিজেরা মারামারি করেছে, নিজেরা খুনাখুনি পর্যন্ত করেছে, জমি বেদখল হয়েছে, 10 টাকার রেভিনিউ উৎপাদন হয়েছে, তার হিসাব গিয়ে বলেছে 1 টাকা হয়েছে। ওয়াকফ বোর্ডে হিসাব দিতে যেত, চিটিংবাজি করেছে, খরচা বেশি দেখিয়েছে, উৎপাদন কম দেখিয়েছে, মারামারি কারাকারি, হানাহানি প্রচুর হয়েছে। এইগুলি করতে গিয়ে ভেরিয়াস রাজনৈতিক দল, ভেরিয়াস গ্রুপকে আবার উস্কানিমূলক ব্যবস্থা দিয়েছে, মামলা মোকদ্দমা জড়িয়ে ফাইলের পর ফাইল ধুলিবাঁধা স্তূপ পড়ে আছে, ইস্যু রিজলভ হয়নি। এইগুলির দুর্বলতার সুযোগ নিয়ে, ধরেন আপনার ঘরের দেওয়ালে যদি ফুটো থাকে, ইঁদুর ঢুকবে না, কে বলেছে? গ্যারান্টেড ঢুকবে, সুযোগ সন্ধানী ইঁদুর ঢুকবেই। আমরা দেখলাম যে যখন বিলটি পাস হচ্ছে, তখন যে সুযোগ সন্ধানী যাদেরকে আপনি ইঁদুর বলছেন, তারা তো হয় পক্ষে ভোট দিয়েছে, যেমন নীতিশ কুমার, আমরা নাম বলতেই পারি, নীতিশ কুমার আছে এবং আরো অন্যান্য যারা আছে, চন্দ্রবাবু নাইডু, আরো কয়েকজন RLD আছে, তারা চাইলে হয়তোবা বিলটাকে স্টপ করতে পারত, স্থগিত হয়ে যেতে পারত। এবং তারপরে এখন কংগ্রেস বোঝাতে চাইছে, এবং সেকুলার পার্টিগুলি কেউ যারা এখন ওয়াকফের পক্ষে কথা বলছে, তারা বোঝাতে চাইছে যে না, এটা যেটা হচ্ছে এটা ঠিক নয়। শুধুমাত্র বিজেপির উপরে দোষারোপ কেন হচ্ছে? তার মানে আমরা এটা বলতে পারি প্রত্যেকটা লোক, এই প্রত্যেকটা পার্টি বিজেপিকে যত দোষারোপ করবে, নিজেদের মুসলিমদের ভোট পেয়ে শাসক গোষ্ঠী হিসাবে আবার বসতে পারবে। এরা মুসলিমদের ভালো মন্দ বা দুর্বল শ্রেণীর, প্রান্তিক শ্রেণীর, আদিবাসী বলুন, যে ক্রিশ্চিয়ানিটি বলুন, SC ST OBC, লেবার, মজদুর, শ্রমিক, প্রান্তিক গোষ্ঠীর উপকার অপকার কি হলো জানি না। এই দোষের দায়ভারটা যদি বিজেপির ঘাড়ে ভালো করে লটকে দিতে পারি, তাহলে আগামীবার এই লোকগুলি আমার পিছনে এসে দাঁড়াবে। আবার সেই এনক্রোচমেন্টের যে জারি অবস্থা, ওটা তো কন্টিনিউ থাকবে, আপনার রং যেই হোক, ও কন্টিনিউ থাকবে, ওটা ইস্যু নয়, ওটা কন্টিনিউ থাকবে। শুধুমাত্র নিজের প্রভাবকে সমাজে খাটিয়ে সেই প্রভাবের ফলে অবৈধভাবে সম্পদ কুক্ষিগত করা, শাসনের নামে শোষণ করার জন্য এই লোকগুলির ভোট আমার দরকার। তো এদেরকে ভোট পাওয়ার জন্য যেইটা বললে পাবো, সেইটা আমি বলবো। তাতে যদি বিজেপিকে বাপ ডাকতে হয় ডাকবো, বিজেপিকে গালি দিতে হয় তো দেবো, কেউ কংগ্রেসকে গালি দেবে, কেউ CPM-কে গালি দেবে, কেউ অমুককে। এটা তো মার্কেটের ট্রেন্ড। Ultimately, it's a business of both back. টাইপ অফ বিজনেস, মানে এটাও এক প্রকারের বিজনেস। They consider it ওদের ইয়েতে দেখবেন জনগণ পেশা পলিটিক্স। Yes. আরে আপনাদের এখানে আপনিও দেখবেন অনেক পেশা পীর বাবা, মানে পেশা ওয়াজ করা, এটাকে একটা পেশা। দে কনসিডার ইটস এ পেশা। আমার ভাই রুজি রুটি ডাল ভাত জোগাড় করার জন্য আমি কোর্টে যাই, লোকের লিগ্যাল সার্ভিস প্রোভাইড করি, পরামর্শ দেই তাদের, ইনক্লুডিং আজও আমি এফিডেভিটও বানিয়ে দেই। হ্যাঁ দেয়, 500-800-1000 টাকা দেয়, আমার স্টাফ আছে, পুরো সিস্টেম আছে, চলে, স্টাফ দিয়ে করি। আমি আর্গুমেন্টসে যাই, আমরা ফিজ নেই, পিটিশন করি, মেহনত করি। সকাল 10টার সময় যদি কোর্টে প্রেজেন্ট থাকতে হয় 10:30টায়, আমাকে ঘর থেকে 8টার সময় বেরোতে হবে। এটা এমন একটা পেশা, অন টাইম আমাকে পৌঁছাতেই হবে। ডিলেড হলে আমার অ্যাপ্লিকেশন নেবে না কোর্ট, আমার পিটিশন নেবে না। উকিল বাবু ইউ আর লেট, কাম নেক্সট ডে। আর আমার ক্লায়েন্ট তো জেল, বা আমার যেই লক্ষ্যে আমি যাচ্ছিলাম, তো আমার কাজটা, আমার দায়িত্বটা যদি আমি পালন না করি, আমার ক্লায়েন্ট কি আমাকে ফিস দেবে না। সে আমাকে এনরোল করেছে অ্যাজ এ অ্যাডভোকেট, যাতে আমি ওর কাজটা করি, তো আমাকে পৌঁছাতে হবে ওইখানে। 2025-এর এই যে নতুন অ্যামেন্ডমেন্ট বিল খাচ্ছিল তো সবাই, বিজেপিও খাবে, এবং যারা আজকে চেঁচাচ্ছে তারাও খাওয়ার জন্যই চেঁচাচ্ছে। এখন যেটা আমি বলতে চাইছি, 2025-এর এই নতুন অ্যামেন্ডমেন্ট বিলে ওয়াকফে কি সংশোধনী এসেছে এবং আগে কি ছিল? আগে যেই আইনগুলি ছিল ওয়াকফের, যাই ছিল, ফুল ডিসকাশন না করে, সেগুলিও কিন্তু প্রপার ইমপ্লিমেন্টেশন হয়নি, সেটা তো আলোচনা এসেই গেল।
এক, বর্তমানে মেজর তিনটা জিনিস এসছে, তিনটে চারটে জিনিস। এক, এই ওয়াকফের যে বোর্ড, যে কমিটি, জেনারেলি মুসলিমদের এই সম্পত্তি, আপনার মসজিদ হতে পারে, এই ওয়াকফের সম্পত্তি মসজিদ আছে, এই কমিটিতে নন মুসলিমদের রাখতে বাধ্য করছে এই আইন। রাখতেই হবে, আইন বলছে মহিলাদেরকে রাখতেই হবে, এরকম এটা কম্পালসারি করে দুটো আইন। 3 নম্বর যেটা করেছে, যে কিছু ওয়াকফ আছে, কিছু সম্পত্তি আছে, দেখা গেল 500 বছর ধরে এটা এইভাবেই চলে আসছে, কিন্তু তার কাছে প্রপার ডকুমেন্টেশন অনুযায়ী নেই। হ্যাঁ, ও নোটিশ দেবে, ডকুমেন্ট দাও, না দিলে আউটস্টেড, এরকম হবে, অনেক আছে, হবে। যদিও ডকুমেন্ট যদি আপনি দেনও, তারপরও আপনি আউটস্টেড হবেন না, এরকম কোনো গ্যারান্টি ভারতবর্ষে নেই। বাবরি মসজিদের ডকুমেন্ট তো আপনি 500 বছরের দিয়েছিলেন, পেয়েছেন তো? তো এইখানে দিলেই ও তো বড় মসজিদ পাননি, আর এখানে একটা ছোট্ট কবরস্থান বানানো আছে, এটা পেয়ে যাবেন, এইরকম গ্যারান্টি কেউ দিয়েছে বলে আমার জানা নেই। দিলেও দিতে পারে, হলেও হতে পারে, বাট দ্যাট উইল কাম ইন ফিউচার, হোয়াট এভার ইট ইজ ফ্যাক্ট। থার্ড যেটা হচ্ছে যে, এতে যখন মুসলমানদের এই ডকুমেন্টেশন বড়ই দুর্বলতা রয়েছে, আলসেমি রয়েছে, গাফিলতি রয়েছে, তো কোরআনের ভাষায় উলাইকা হুমুল গাফিলুন, এরাই গাফিল, এটা রয়েছে। সব সুম্মুন বুকমুন উম্মুন ফাহুম লা ইয়ারজুন হয়ে গেছে। তো ইস্যুটা কি? ইস্যুটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যেই দায়িত্ব পালন করার জন্য চুক্তি করে, সেই চুক্তি অনুযায়ী কাজ করার জন্য এখানে পাঠানো হয়েছে, আপনি সেই চুক্তিতে কি কন্ডিশনগুলি আপনার উপর দায়িত্ব হবে সেটা খুলে দেখেন উনি, পড়েন উনি। রিজন কি? সোসাইটিতে যান মুসলিম, 90% লোক কোরআনের কারীম ভাষায় পড়তেই পারে না। আই এম টকিং অনলি ইকরা, শুধু রিড পারে না। যে 2, 5, 10 জন পড়তে পারে, তারা শুধু ইকরা করে, এরা এর মানে মূল্য কিছু বোঝে না, ইমপ্লিমেন্টেশন কি করে। যদিও কোরআনেই সূরা বাকারা 121 আছে, তেলাওয়াতের হক আদায় করে পড়া। তেলাওয়াতের হক আদায় করে পড়া কি? রিড, স্টাডি, আন্ডারস্ট্যান্ড, প্ল্যান, এক্সিকিউট। তারাই ঈমান আনে, বাকিরা না, এভাবে লেখ। কিন্তু কে শোনে কার কথা? কে করবে? এই টোটাল সিস্টেমটাই ডাইলুটেড করে দিয়েছে। এইগুলিকে বলতে পারেন এখনো আমাদের পশ্চিমবাংলার মাদ্রাসা, বাংলার মাদ্রাসা বক্তব্য বলে দিই, ওয়ারেন হেস্টিংসেরই সিলেবাস পড়ানো। যে কলকাতা মোহামেডান কলেজ তৈরি করেছিল 1780-তে ওয়ারেন হেস্টিংস তৈরি করেছিল, কেন? নিজের পকেটের পয়সা দিয়ে দুশ্মনের ছেলেকে পড়াবো। কেন? কেন না, এইটা করলে, এইটা করেছে বলেই সে 100 বছরে এই পলাশি থেকে দিল্লি পৌঁছাতে পেরেছিল, না হলে হয়তো আরো 350 বছর লাগতো। আরো এমন কিছু রয়ে গেছে যেটাতে, যে আগে কি হতো, অনেক এলাকার ধনী অমুসলিম লোক রয়েছে এবং তারা মুসলিমদের ব্যবহারে, আচ্ছা ওই যে বললাম দুর্বল শ্রেণীর জন্য ব্যবহৃত হবে, তারা তাদের সম্পত্তি থেকে কিছু সম্পত্তি ওয়াকফ করে দিয়ে, যাও ভাই এইটা থেকেও জনগণের কাজ করো। আজও করছে। এখানে সব নন মুসলিম আপনার শত্রু না, ভারতবর্ষের বেশিরভাগ লোক মিলেমিশে থাকার মানে সংস্কৃতিতে রয়েছে। 2-4% তাদের খুব বেশি না, যারা এই উচ্ছৃঙ্খলতা সৃষ্টি করেছে সমাজ, এরকম সমাজ ব্যবস্থায় রয়েছে। কিছুদিন আগে আমি পত্রিকায় দেখছিলাম যে একজন মহিলা, অমুসলিম মহিলা, মসজিদ বানানোর জন্য নিজের জমি থেকে একটা অংশ দিয়েছে। আপনাদের মুর্শিদাবাদে বোধহয় কিছু কাল আগে, আমি ঠিক স্পেসিফিকলি বলতে পারছি, আমি খবরটা শুনেছিলাম, এরকম হয়েছে। এখন আর এটা করতে পারবে না। সেই ব্যক্তি করতে পারে যে কমসে কম 5 বছর ধরে মুসলিম আছে, অমুসলিম লোকেরা দিতে পারবে না। 5 বছর প্র্যাকটিস করতে হবে। এবার এই প্র্যাকটিস করেছে কিনা সেইটা আবার ওই তাদের কাছে সার্টিফিকেট নিয়ে আসে। কিভাবে আপনি প্র্যাকটিস করছেন কিনা কি করে বুঝবো? দেয়ার ইজ এ ডিসপিউট। এইগুলি করে কেন করছে? এগুলিতে করছে এই সম্পদগুলি, যেটা বললাম, আম্বানির বাড়ি, গভর্নর হাউস, ও মহারাষ্ট্র পুলিশের হেডকোয়ার্টার্স, এগুলি সব ওয়াকফের সম্পদ। আরও রয়েছে স্পেসিফিক, যখন এই বড় বড়গুলি এবং লুট হয়ে গিয়ে এরকম আমির করোড়পতি লোকেদের হাতে চলে গেছে, এইগুলিকে যদি প্রপার জাস্টিফিকেশন দিয়ে রিকভারি করার যদি কাজ করতো, তাহলে এই আম্বানির মতো এত গরিব মানুষটা কোথায় যাবে? সে হ্যাঁ,
তাই তো মানে থাকার জায়গা নেই, গরিব মানুষ, তাকে তো বাঁচাতে হবে। গরিব মানুষ কোথায় যাবে? বাড়িঘর থেকে তাড়িয়ে দিল তো তাড়ানো যাবে না, ওকে তাড়ানো উচিত নয়, গরিব মানুষে তো এইসবগুলি তো হয়। এবার সে কতটা গরিব সে আপনিও জানেন, আমিও জানি। নাহলে এতিমখানার জমিতে বাড়ি করে কেউ থাকে বলুন তো? তার মানে আমরা বলতে পারি যে এতদিন পর্যন্ত যে এনক্রোচমেন্ট চলেছিল বা চলছে সেইটাকে আরো ত্বরান্বিত করা হলো এবং ফাইনাল সিলমোহর দিয়ে সেই গরিব মানুষগুলোকে পাইয়ে দেওয়ার ব্যবস্থা করে দেওয়া হলো। আচ্ছা, এর সঙ্গে যেটা জানা, সকল গরিব মানুষ, হ্যাঁ সকল গরিব মানুষ, যেটা জানা সেটা হচ্ছে যে এই মুহূর্তে মুসলিম যারা সম্পত্তি নিয়ে কথা বলছেন এবং যারা রাস্তায় নেমে আসার চেষ্টা করছেন তাদের জন্য কি পরামর্শ থাকবে আপনার? মানে তারা কিভাবে এগোতে পারে? প্রথমে তো সম্পদ যেটা আছে এটা অনেকটা ইমুভেবল অ্যাসেট, দোকান হোক, ল্যান্ড হোক, ইমুভেবল অ্যাসেট। এই অ্যাসেটটাকে সংরক্ষণ করা, স্থিতাবস্থায় ওয়াকফ রাখা। ওয়াকফ মানে স্থিতাবস্থা, স্থগিতাদেশ কিয়ামত পর্যন্ত এই বিক্রি বাট্টা করতে পারবেন না। হ্যাঁ, এই ওয়াকফ অবস্থায় রাখা এবং দ্বিতীয় পার্টটা হচ্ছে এই অবস্থাটা থেকে সম্প্রদায়ের রেভিনিউ জেনারেট করা, এটা একটা পার্ট। আর একটা হচ্ছে স্থিতাবস্থায় রাখা। আপনি যেটা বলছেন সংরক্ষিত রাখার জন্য কি করণীয়? সংরক্ষিত রাখার জন্য আপনার কাছে প্রপার লিস্ট, আপনি ব্লক ওয়াইজ, এলাকা ওয়াইজ, ডিস্ট্রিক্ট ওয়াইজ, স্টেট ওয়াইজ, গ্রাম ওয়াইজ, পঞ্চায়েত ওয়াইজ ওয়াকফের যেই সম্পদ এখনো আপনার কাছে আছে লিস্টেড, একটা প্রপার লিস্ট দাগ খতিয়ান নম্বর সহ বের করুন, সংরক্ষণ রাখুন। আপনার একটা মসজিদ আছে এই গ্রামে, এই মসজিদ এই এলাকায় কিছু ওয়াকফ সম্পদ আছে, আপনার জানা আছে। এই এলাকাবাসীরাই, আমি তো কলকাতা থেকে এসে এটা করবো না, না কেউ গুজরাট থেকে এসে করবে না, এই এলাকাবাসীরা কি করবে? এইখানে এই গ্রামে ওয়াকফের সম্পদ আছে 3 বিঘা কি 4 বিঘা কি একটা বাগান, এইটার দাগ খতিয়ান নম্বর প্রপার ওয়াকফ সম্পদ। সে এই গ্রামবাসীরাই দেখবে এই গ্রামের ওয়াকফ সম্পদকে এনক্রোচ করার জন্য পুরুলিয়া থেকে কেউ আসবে না, মুর্শিদাবাদে আপনার আশেপাশের লোকেরা এনক্রোচ করেছে। তারা সারা ভারতবর্ষের কথাটা যদি বাদ দিয়ে আপনি ছোট্ট ইউনিট হিসাবে দেখেন, আপনারা আপনাদের গ্রামের ওয়াকফ সম্পত্তিটা প্রপার সংরক্ষণ করুন, নাম্বার 1। এবং এইভাবে সংরক্ষণ করতে অন্যান্য পাশের গ্রামের লোকটাকেও শেখান। এবং ভারতবর্ষ একটা ফেডারেল ইউনিট হয়ে, আপনি দেখেন পঞ্চায়েত, এই যে পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, এমএলএ, এমপি, রাজ্যসভা, বিধানসভা, এইভাবে একটা স্টেপ ওয়াইজ চলে। যেমন ব্লক থেকে, ডিস্ট্রিক্ট থেকে, যে মানে এরপর রাজ্য, তারপরে এই যে ফেডারেল যে সিস্টেমটা, এই পিরামিড মতো সিস্টেমটাকে, এটা হচ্ছে বেসিক অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেম থ্রু আউট দ্য ওয়ার্ল্ড। একা এক ব্যক্তির পক্ষে সম্ভব না, নাম্বার 1। নাম্বার 2 পয়েন্ট হচ্ছে রাস্তায় নেমে প্রতিবাদ প্রতিরোধ করে অবশ্যই আপনাকে ওই পর্যায়ে যেতে হবে যে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলকে গভর্নমেন্ট রেজলিউশন পাস করিয়ে পার্লামেন্টে বাতিল করে। যেমন পাঞ্জাবের লোকেরা কৃষি বিলকে বাতিল করার জন্য দীর্ঘ 7-8 মাস যাবৎ দিল্লি অবরোধ করে রেখেছিল। প্রায় 800,000 লোকের মতো শহীদ হয়েছে, মারা গেছে তারা এই আন্দোলনে, মারা গেছে, বাড়িঘর ছেড়ে বসে। ওই পর্যায়ে আন্দোলন নিয়ে যেতে পারলে যদি, কারণ কৃষি বিল পাস করানোর পিছনেও ওই আমদানি আম্বানিদের মতো গরিব মানুষদের যাতে ব্যবসা করে খেতে পারে, ডাল চাল কোনো রকম মোটা ভাত খেয়ে, সেইটাই ছিল টার্গেট। এখানেও সেইটাই টার্গেট। তা আপনাকে সেই পর্যায়ে যদি নিয়ে যেতে পারেন তো আশা করা যায় এইটা উইথড্র করতে গভর্নমেন্ট বাধ্য হবে। কিন্তু যেই সংহতির সাথে কৃষি বিলের জন্য আন্দোলনটা হয়েছিল, সেই সংহতির সাথে কি এই মুহূর্তে এই আন্দোলনটা করছে? না। ডিসিপ্লিন? না। লিডারশিপ? না। তাহলে আপনি ওই লেভেলে কি করে যাবেন? তারপরও আপনি যদি প্রোটেস্ট করেন, আজকে দেখেন কোথায় জামিয়াতে উলেমায়ে হিন্দ যখন প্রোটেস্ট করছে, আলে হাদিসের লোকেরা যাবে না, কারণ তাদেরকে ভালো মানুষ বলেই মনে করে। আলে হাদিসের লোকেরা এরা তো অন্য মাযহাবের লোক, আমি কেন যাব? এই সিস্টেমটায়
আপনাকে দুর্বল করা হয়েছে এবং দুর্বল করে রাখা হয়েছে সংগঠিতভাবে, পূর্ব পরিকল্পিতভাবে, ষড়যন্ত্রের শিকার হয়ে এই পর্যায়ে চলে এসছে। কিন্তু এই নেতৃস্থানীয় লিডারশিপ কখনোই বলছে না আনা মুসলিম আর নাহনু কুল্লুন মুসলিমুন, এই কথাটা কেউ বলছে না। যতক্ষণ না এই বেসিক আইডিয়ায় ফিরে এসে এই বেসিক আইডিয়ার মধ্যে যদি চলে, এই ওয়াকফ বিল কেন, এরকম হাজারো বিল প্রতিরোধ করা সম্ভব। মানে এখানে আমরা বলতে পারি যে বর্তমান সময়ে মুসলিমদের যে পরিস্থিতি সামাজিক বিষয়গুলোতে, তাতে মানে কালেকটিভ যে ফোর্স তৈরি হওয়ার জায়গা, সেটা সম্ভাবনা খুবই কম। নিরাশ নই, চেষ্টা করতে পারেন, চেষ্টা করাটাই আমাদের কাজ। যদিও প্রিভিয়াস যে বিষয়গুলো আমরা দেখেছি এর আগে, মানে বিজেপি সরকার আসার পর থেকে, সেটা আমরা এনআরসি বলি, সিএ বলি, এনপিআর বলি, অথবা বাবরি মসজিদকে ডেমোলিশ করে রাম মন্দির প্রতিষ্ঠা, টোটাল সিনারিওতে 2014 এবং তার আগে থেকেও, যদি আমরা 2014 থেকে শুরু যদি করি, তাহলে এ পর্যন্ত যত কটা বিল পাস হয়েছে বা যত কটা মেজর ভার্ডিক্ট হয়েছে, তাতে কোনো ধরনের রিভার্স মানে মুসলিম পার্সপেক্টিভে যে বিষয়গুলো ঘটেছে আর কি, সেখান থেকে নেই। তো সেখান থেকে নিরাশ যদিও হতে নিষেধ করা যেতে পারে, যে হ্যাঁ নিরাশ হওয়া যাবে না, করা যেতে পারে, কিন্তু দেখে ওভারঅল মনে হয় না যে মানে এটা সম্ভব। খারাপ লাগছে, কনফিডেন্স হারিয়ে ফেলছি, এই তো। আর এই বিলগুলি যে বিলগুলি হচ্ছে, এই যে প্রশাসনের তরফ থেকে যে কাজগুলি, এগুলি শুধুমাত্র যে মুসলিমদেরকেই ক্ষতি করছে তা নয়। পেট্রোলের দাম বেড়ে গেছে, বাড়িয়ে দিয়েছে, তো কি পেট্রোল কি শুধু মুসলিমরাই কিনে? গ্যাসের দাম 50 টাকা বাড়িয়ে দিয়েছে, গ্যাস কি শুধু মুসলিমরাই কিনে? বরং গ্রামাঞ্চলে গরিব প্রান্তিক আদিবাসী ট্রাইবাল মুসলিম যারা আছে, তারা এখনো কাঠের চুলাই অনেকে রান্না করে। তো বাড়িয়ে দেয় গ্যাসের দাম, কারা ক্ষতিগ্রস্ত হচ্ছে? এই যে বাকি লোকেরাও যে ক্ষতিগ্রস্ত হচ্ছে, এই ভাবনাটাকে আরো সম্প্রচার করতে হবে এবং ক্ষতিগ্রস্ত সমস্ত শ্রেণীকে ইউনাইটেড করে যারা ক্ষতি করছে তাদের বিরুদ্ধে দাঁড়াতে হবে। এটা গেল টোটাল পয়েন্ট। আমরা বলতে পারি যে ওয়াকফের বিরুদ্ধে শুধুমাত্র মুসলিমরা দাঁড়াবে না, বরং সমস্ত সম্প্রদায়ের মানুষ বা নিষ্পেষিত মানুষ যারা, তারা এর পেছনে দাঁড়াবে, কারণ ওভারঅল তারাও কিন্তু এর প্রভাবে প্রভাবিত। পেট্রোলের দাম বেড়ে যাচ্ছে, ওয়াকফের সম্পত্তিতে যে মাদ্রাসাগুলি আছে, তাতে যে স্টুডেন্টগুলি আছে, সব কি মুসলিম না? আর মাদ্রাসায় শিক্ষকতাও তো করছে অমুসলিম অনেক। আজকে যে চাকরিগুলো, যে 26,000 চাকরি বাদ গেল, তাতে কি শুধুমাত্র মুসলিমরাই ছিল নাকি? 23,000 তো কোথাও অমুসলিম রয়েছে আনুমানিক, আমার কাছে টোটাল লিস্ট নেই। তবে সোমা দাস নামে একজন ভদ্রমহিলা যে ক্যান্সার পীড়িতা, তারটা চাকরিটা রেখেছে একটা মানবাধিকার গ্রাউন্ড, হিউম্যান সেন্স গ্রাউন্ড থেকে, একটা ধরেন মানবিক দরদ থেকে রাখা হয়েছে, বাকি সব বাতিল। এটা কেন বাতিল হয়েছে? এই শাসক গোষ্ঠীর অপকর্মার দুষ্কর্মের ফল। তা আমিও এই ওয়াকফ বিল আর যে বনাঞ্চল আদিবাসী ল্যান্ডগুলিকে মাইনিং এর জন্য দিয়ে, এগুলি শাসক গোষ্ঠীর অপকর্ম বা দুষ্কর্ম। এগুলি যদি আপনি প্রতিরোধ না করেন, তাহলে কি হবে? ওই দুষ্কর্ম বা অপকর্মের শিকার আপনিও হবেন, আমি হব। একটা ওয়াকফ বিল কেন? যে ফরেস্ট ল্যান্ডগুলি দিয়ে দিচ্ছে, মাইনিং করার জন্য দিয়ে দিচ্ছে, গ্যাসের পেট্রোলের ডিজেলের দাম বাড়িয়ে দিচ্ছে, ভেরিয়াস কাইন্ড অফ ট্যাক্সেস লাগু করছে, এগুলি সবকটাই তো জনবিরোধী স্টেটমেন্ট বলতে পারে। এগুলি জনগণের উপকারের জন্য করছে না। মানে এটা শুধুমাত্র মুসলিমদের জন্য নয়, যত পারো নিংড়ে, আপনি গামছা গোসল করেন না, গামছা নিংড়ে একদম রস বের করে তারপর লটকে দেন। এই শাসক গোষ্ঠী অলওয়েজ জনতাকে নিংড়ে শুকিয়ে লটকে দেয়, সে যাতে টে টু উ আ কিছু না করতে, আমি যা বলবো তাই শুনবে। দ্যাটস ইট। ভারত একটি গণতান্ত্রিক দেশ এবং এই দেশে সুপ্রিম কোনো বিষয়ের ডিসিশন মেকিংয়ের জায়গাটা হচ্ছে, ল অ্যান্ড অর্ডার কন্ট্রোল করার জায়গা হচ্ছে আমাদের সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের যে জায়গাটা। আপনি যেহেতু এই প্র্যাকটিসের মধ্যে আছেন এবং বহুদিন যাবৎ, ওভার আ ডিকেড আপনি কাজ করছেন এই ফিল্ডে, তো আপনাকে কি মনে হয় যে ভারতবর্ষের ল অ্যান্ড অর্ডার কোথাও কম্প্রোমাইজ বাই দ্য রুলিং পার্টি? যদি ল অ্যান্ড অর্ডারকে বলতে হয়, তাহলে আমাদেরকে টোটাল দৃষ্টিকোণটা রাখতে হবে সংবিধানের দিকে। সংবিধান অনুযায়ী যদি দেখি, আশেপাশে যে মুসলিম ডমিনেটেড যে কান্ট্রি, বাংলাদেশ পাকিস্তান আছে, তাদের সংবিধান থেকে আমাদের সংবিধান, আমাদের দেশের সংবিধান
ওয়ান অফ দ্য বেস্ট বলতে পারেন এই উপমহাদেশে। মায়ানমারে কিছু সংবিধান আছে বলে আমার জানা নেই, ও তো শুধু জান্টা আর আং সাং সু কি, ও তো আর মারামারি করছে, এখন তো আরো মারামারি চলছে। আপনি জানেন এই উপমহাদেশে চায়নার কোনো সংবিধানই নেই, ওয়ান ম্যান শো, আমার কথা শোন না হলে ধর মার কাট। দ্যাটস তিয়েনানমেন স্কোয়ারে স্টুডেন্টের উপর ট্যাঙ্ক চালিয়ে দিয়েছে কে? চায়না। হ্যাঁ, আমাদের এখানেও চালিয়েছে, ট্যাঙ্ক চালায়নি, লাঠি পেটা করেছে, গুলি মেরেছে, কাদা নিকেশ ছড়েছে, জেলে ভরেছে, ট্যাঙ্ক চালায়নি। তো ট্যাঙ্ক কখন চালায়? যুদ্ধক্ষেত্রে। তো আমার বক্তব্য যেটা হচ্ছে, টোটাল সিনারিও যদি দেখেন, আমাদের দেশের সংবিধান ইজ ওয়ান অফ দ্য বেস্ট, এবং এইটা থেকে এই দেশের নাগরিক প্রায় 146 কোটির বেশি, এখন 146 crore প্লাস, সঠিকভাবে ইউটিলাইজ হলে আমরাই হতাম বিশ্বের সবচাইতে শক্তিশালী ফোর্স। আমাদেরকে জিজ্ঞেস না করে কেউ কিছু করতে পারে। আমাদের একটা রোল থাকতো ওয়ার্ল্ড ম্যানেজমেন্টে, ওয়ার্ল্ড ওয়াইড। সেই রোলটা নেই কেন জানেন? এত শক্তিশালী সাংবিধানিক ব্যবস্থাপনা থাকার পরেও তার, আমরা বলি না মাল নিউট্রিশন, অপুষ্টিজনিত কারণে রোগাক্রান্ত, এই রিকেট রোগ ইত্যাদি হয়ে যায় না, এই মাল প্র্যাকটিস, সংবিধানের মাল প্র্যাকটিসের জন্য। উদাহরণ দেখেন, কিছুদিন আগে দিল্লি হাইকোর্টের একজন সম্মানীয় জাস্টিস, তার ঘরে আগুন লেগেছে, ফায়ার ব্রিগেড হয়েছে, তাড়াহুড়োতে দেখছে 50 কোটি টাকা পড়ে। আজীব কাণ্ড বলেন তো, মানে এটা অ্যাক্সিডেন্টলি আবিষ্কৃত হয়েছে, অ্যাক্সিডেন্টলি। আমি বলছি না জাস্টিসরা সব ঘুষ নেয়, অ্যাক্সিডেন্টলি এটা। এরকম অ্যাক্সিডেন্টলি আরো কত জায়গায় কত কি আবিষ্কার হতে পারে, আই ডু নট নো। তারপর ভারতবর্ষে জুডিশিয়ারি, এক্সিকিউটিভ, লেজিসলেটিভ। লেজিসলেটিভ বলতে নির্বাচিত যেগুলি, কিভাবে নির্বাচনগুলি হয় আপনার ভালোই জানা আছে। মেরে পিটে রেগিং করে, বোমাবাজি করে, এই করে সেই করে, না করে তে না করে করে, অনেকের অনেক ব্র্যান্ড আছে। যত নির্বাচিত সদস্য পার্লামেন্টে, অ্যাসেম্বলিতে রয়েছে, তাদের অধিকাংশ লোকের নামে দেখবেন সিরিয়াস ক্রিমিনাল কেস রয়েছে, অবৈধ সম্পদের পাহাড় জমে আছে তাদের পিছনে। এটা গেল লেজিসলেটিভ ডিপার্টমেন্ট। এক্সিকিউটিভে আসেন, যত সেক্রেটারিয়েট অফিসার্স আছে তাদের পিছনেও পুলিশ এসে মাঝে মাঝে ইনকোয়ারি করে, ইডি সিরিয়াই আনে, এত টাকা এলো কোথায়? তুই বেতন পাস তো 50,000 টাকা, এত কোটি, বড় গাড়ি বাড়ি আসছে, আন্ডার টেবল ঘুষের রাজত্ব কারা নিচ্ছে? এক্সিকিউটিভ। এই যে চাকরি থেকে 26,000, 25,752, কিসের জন্য? সিস্টেমে দুর্ভোগ, কারচুপি করার জন্য, ঘুষ, টাকা, নেতারা টাকা নিচ্ছে। আমরা দেখেছি, কত ছবিতেও দেখছিলাম, পশ্চিমবাংলায় বড় বড় নেতা আজকাল যারা হাঁকডা, তারাও বান্ডিল বান্ডিল টাকা নিচ্ছে। অনেকে জেল খেটেছে, অনেকে জেলে আছে, কেউ জেলে মরেও গেছে জেল খাটতে খাটতে, ইত্যাদি ইত্যাদি হয়েছে। তো এগুলো শুধু পশ্চিমবাংলায় হয়েছে তা নয়, পুরো দ্য কান্ট্রি। এই হচ্ছে এক্সিকিউটিভ, লেজিসলেটিভ। আর জুডিশিয়ারির হালত তো আপনি দেখলেন। তো এইটাও তুলনামূলকভাবে বলা যেতে পারে জুডিশিয়ারিতে হয়তো বা একটু কম, কিন্তু নেই নিষ্পাপ, একদম ধোয়া তুলসী পাতা, দুধে ধোয়া, বিন্দুমাত্র তা নয়, কিন্তু বাকিদের তুলনায় হয়তো বা কম। মুদ্রা কথা হচ্ছে সংবিধান, আর রয়েছে সংবিধানের চতুর্থ স্তম্ভ বলতে, পিলার বলতে আমরা মিডিয়াকে বলি। মিডিয়া তো সারা ওয়ার্ল্ডের লিস্টে বোধ হয় নিচে থেকে গুনলে আমরা এখন ফার্স্ট প্রাইজ পাওয়ার উপযুক্ত। আমাদেরকে কারচুপি করে 12-14 নম্বরে রেখে দিই, নিচে থেকে গুনে অ্যাকচুয়ালি আমরা ফার্স্ট প্রাইজ পাওয়ার যোগ্য। এইটা তো ওরা করাপশন করেছে, ওয়ার্ল্ড ওয়াইড করাপশন করেছে। আমাদের লিস্টে অ্যাকচুয়ালি নিচে থেকে গুনলে 1 নম্বরে থাকা উচিত, আমি দাবি জানাচ্ছি 1 নম্বরে থাকা, কিন্তু দুঃখজনক হচ্ছে ওরা কারচুপি করে আমাদের 12-13 নম্বরে রেখেছে। এই হচ্ছে আমাদের ডেমোক্রেটিক সেটআপের যে সাংবিধানিক যে পিলারগুলি, মূল মুদ্রা পিলারগুলির হাব। তো এই ঘুণে ধরা বাঁশ দিয়ে যদি কাঠামো বানান, তো বাড়ির কাঠামো কদিন টিকবে ভাই? চতুর্থ স্তম্ভ মিডিয়া, যেমনটা আপনি বললেন, আপনিও আছেন ওর দলে, তা আমিও একটাই পড়ছি জুডিশিয়ারি, কি করবো? আমরা তো কোথাও না কোথাও তো আছি। তো যেখানে আমরা আমাদের এদের মানে চতুর্থ স্তম্ভের কাজ যেটা, সেটা হচ্ছে এদেরকে মোটামুটি ট্র্যাকে নিয়ে আসা কাজ, যে ঠিক আছে তোমরা বিপদে চলে গেছো, তো তোমাকে আবার লাইনে আসতে হবে। কিন্তু কারাপ্টের এই পজিশনে এসে
যার ভুক্তভোগী শুধুমাত্র স্পেসিফিকলি নির্দিষ্ট কোনো রিলিজন, মানে মুসলিমরা বলে যে আমরা ভিকটিম, তাহলে ওভারঅল আমরা বলতে পারি যে আসলে ভিকটিম মুসলিমরা না, আসলে হচ্ছে সেই সকল দুর্বল মানুষ। কিছুদিন আগে আরজিকর হাসপাতালে একজন ডাক্তার, সে সম্মান, তার কি অবস্থা, সে কি মুসলিম ছিল? সে উত্তরপ্রদেশে কদিন আগেই আমি দেখলাম বিজেপি পার্টি অফিসের সামনে একটা দলিত মহিলা আগুন লাগিয়ে দিল নিজের গায়ে। সে কি মুসলিম ছিল? শুধু মুসলিমরাই ভুক্তভোগী হচ্ছে। হ্যাঁ, মুসলিমরা প্রান্তিক শ্রেণীর লোকেদের মধ্যে সংখ্যায় বেশি বলে দূর থেকেও দেখা যাচ্ছে। হ্যাঁ, কাছে গেলে কয়েকদিন আগে এই রামনবমীর এই 2-4 দিন আগে দেখে কোনো একটা চার্চের উপরে সে পতাকা লাগিয়ে জয় শ্রীরাম জয়, তো চার্চে গিয়ে পতাকা লাগিয়ে জয় শ্রীরাম করে কি, এটা কি উন্নয়নের কাজ করলো না বিকাশের কাজ করলো? কোনটা? এরকম এইগুলি বিচ্ছিন্ন ঘটনা নয়, এই কয়েকটা ঘটনা তো হাইলাইটেড হয়েছে, আমরা মিডিয়াতে দেখেছি। এরকম হাজারো ঘটনা প্রতিনিয়ত ঘটে যাচ্ছে, হাইলাইটেড হয় না। আর দ্বিতীয় যেটা আপনি যেটা বললেন যে মিডিয়ার কাজ বাকিদের, বিষয়টা একদম তা নয়। প্রত্যেকটা ডিপার্টমেন্টের কাজ, প্রত্যেকটা ডিপার্টমেন্টকে, যদি অ্যাডমিনিস্ট্রেশন কিছু ভুল করে জুডিশিয়ারি রেকটিফাই করে দেবে, যে আবার অ্যাডমিনিস্ট্রেশন কেউ যদি অপরাধী কাজ করে দেয়, লেজিসলেটর ওইখানে রুলস ফ্রেম করে কারেকশন করবে। এইগুলিতে যদি কিছু না হয়, মিডিয়া ওইটাকে জনগণের সাথে সঠিক আর ভুলের একটা সঠিক চিত্রটা জনগণকে তুলে ধরবে। জনগণ সচেতন হবে, তারা গিয়ে রেকটিফাই করবে, হয় রেকটিফাই কর, নাহলে তোকে আমি গদি থেকে সরিয়ে দেবো। অ্যাকচুয়ালি টোটালটাই একে অপরের সাথে পরিপূরকভাবেই জড়িত, একে অপরের সাথে কম্পিটিশন নয়, একে অপরের সাথে সাপোর্টিভ। এইভাবেই এটাকে একটা বুনন তৈরি করা হয়েছে, সিস্টেম বুনন। হ্যাঁ, ধাপে ধাপে এটাকে তৈরি হয়েছে। তো কিন্তু অ্যাকচুয়ালি এই টোটাল যে ইউনিটগুলি, এগুলি তো সবকটা তো মানুষ দ্বারাই তো পরিচালিত। মানুষগুলির হৃদয়েই যখন ভয় নেই, অপরাধ করলে আমার শাস্তি হবে না, লুকিয়ে নিতে পারবো, এই সেন্সটা আছে, তাহলে সে অপরাধ করতে বিন্দুমাত্র দ্বিধাদ্বন্দ্ব করছে না। সে ওই বললাম না, ধর মার কাট, যাকে যেখানে পাবি সেখানেই লুট, এই সিস্টেম চলছে। এটা যে ভারতবর্ষেই চলছে তা নয়, এটা থ্রু আউট ওয়ার্ল্ড ওয়াইড চলছে। শক্তি যার সবল, দুর্বলের উপর অত্যাচার করবে, নিপীড়ন। না হলে একজন 40-50 হাজার টাকা, লাখ টাকা বেতন পাওয়া একটা অফিসার একটা শ্রমজীবী মানুষের কাছে কোনো কাজ করার জন্য 2000 টাকা ঘুষ চায় কেন? চায় কারণ আমিকে না দিলে ওর কাজটা হবে না, ও দিতে বাধ্য, ওইটা দিয়ে ভালোই গিয়ে আমি ফুর্তি করে নেবো, বিনোদন করে একদিন রেস্টুরেন্টেই উড়িয়ে দেবো। কিন্তু সেই লোকটা 2000 টাকা জোগাড় করতে হয়তো 2 মাস লেগেছে, তাতেও হয়েছি না, কোথাও কি হাঁড়ি কলসি বন্দুক দিয়ে হয়তো টাকা নিয়ে এসছে, হতেই পারে। কিন্তু তার অভাব ছিল না, তার উচিত ছিল তাকে সাপোর্ট। আমাদের এখানে আছে, আমার ব্যক্তিগত হিসাবে যদি আমি দেখি, আমার 100 টাকার মধ্যে 90 টাকা আসে 10 জনের কাছ থেকে। তারা ধনী শ্রেণীর লোক, তাদের কাছে ফিজ দিতে আমি বিন্দুমাত্র রেয়াত করি না। এমন অনেক লোক আছে, 90টা লোক আমাকে 10 টাকা ফিজ, এমন অনেক লোক আছে যাদেরকে বলি তোমাকে ফিজ দিতে হবে না মা, তুমি চলে যাও, আমি তোমার অ্যাপ্লিকেশন করে হয়ে যাও, টাকা খরচা কি, দোয়া করো, বাড়ি যাও। অ্যাকচুয়ালি সে যদি আমাকে দিত না, হয়তো 200, 400, 500, 1000 টাকা দিত, কিন্তু ওই 1000 টাকা ওই কাপড়ের খুঁট থেকে খুঁজে বের করে এনে দিত। আর আমি কি করব, এমন কোনো ক্লায়েন্ট আছে যাদের সাথে কনসালটেন্সি নেওয়ার জন্য আমি 3000 টাকা বিল দিয়ে দিয়েছি আধা ঘন্টায়, তারাও আসে, তাদেরকে কোনো রেয়ায়েত করবো না, তার কাছে আছে, সে দিতে পারবে, আমাকেও সার্ভাইভ করতে হবে। কিন্তু ওই শ্রেণীগুলিকে আমি কোথা থেকে পাবো, কে দেবে? যেতে পারে না। তো সর্বদাই যে বায়ু নিশ্চিতভাবে আমি এটা করতে পেরেছি তা নয়, তবে এইরকম চেষ্টা করেছি। আচ্ছা, আপনার মানে আমাদের অডিয়েন্সদের জন্য কি পরামর্শ থাকবে? যে একটা পরামর্শ, অনেক সমস্যা আছে, সেই সমস্যার মধ্যে আপনাকে কি মনে হয় যে না একটু আলো আছে, মানে এইভাবে এগোলে হয়তো সমস্যার সমাধান হতে পারে? অবশ্যই আলো আছে। সূর্য কোনোদিন ডুবে গেছে? আজকে ডুবে গেছে? সূর্য তো বাজারে, সূর্য আকাশে আছে, যতদিন থাকবে আলো ততদিন থাকবে। যেদিন থেকে সূর্য উঠবে না সেদিন বলবো আলো নেই। হ্যাঁ, মাঝে মাঝে মেঘে ঢেকে যায়, গ্রহণ লাগে, কিন্তু সূর্য ডুবেনি, সূর্য নিষ্ক্রিয় হয়নি,
সূর্য যতদিন থাকবে আলো থাকবে। তাহলে আমাদের করণীয় সমস্যা অনেক, সমস্যার যেমন বিবিধ রূপ আছে, সমাধানেরও বিবিধ রূপ আছে, তবে সর্বোচ্চ যেটা হচ্ছে শিক্ষার মাধ্যমে লোকেদের নৈতিক চিন্তা চেতনার উন্নয়ন চাই। তাহলে সেই ডাক্তার কিডনি বিক্রি করবে না। না হলে কিডনি যে পাচার হয়, কিডনি যে বিক্রি হয়, চুরি করে পাচার হয়, সেটা কি আমার মতো উকিল অপারেশন করে না ডাক্তার করে? তাহলে সেই ডাক্তারি জ্ঞান তো তার আছে এবং স্পেশালিস্ট সে, অভাব কিসের? নৈতিকতা। হাজারো পুলিশ অফিসার আছে, লোকেদের ধারণা পুলিশ শুধু ঘুষ খায় না, হতে পারে অধিকাংশ লোকের এরকম আছে, কিন্তু আমি এমন কিছু অফিসারকে পেয়েছি যারা নিষ্ঠার সাথে তাদের উপর সাংবিধানিক যে দায়িত্ব সেটা পালন করছে, চেষ্টা করছে কমসে কম। হ্যাঁ, টোপা টাপা দেওয়ার জন্য লোক আছে, হাজারো অ্যাডভোকেট আছে, তারা জালি ডকুমেন্ট তৈরি করে, আমাদের মতো অ্যাডভোকেটরাই করে, কিন্তু সবাই করে কি না। হাজারো জাজ আছে, সবার ঘরে কি 50 কোটি টাকা পাওয়া যায় না। হাজারো শিক্ষক আছে যারা হয়তো কুড়িয়ে ঘরেই বসবাস করছে, কিন্তু তাদের স্টুডেন্ট তাদেরকে ভালোবাসে। লোক আছে, হ্যাঁ, এদের সংখ্যাটা হয়তো কম। আমাদেরকে সেই সংখ্যাটা যেদিন একটু বেড়ে যাবে, চোর পালানোর রাস্তা পাবে না। তো এই আশা এবং ভরসা নিয়ে আজকের এই পডকাস্ট আমরা এখানে সমাপ্ত করব এবং আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সম্মানিত আজকের। ধন্যবাদ আমার এত এটাকে বক বক শোনার জন্য। কি বলবো, এটা যদি কার্যকরী হয়, কারো স্বার্থে কোথাও যদি জনকল্যাণে লাগে, আমি নিজেকে উপকারী মনে করব। আমাদের উদ্দেশ্য তাই, অনেক মানুষের মধ্য থেকে আমাদের এই ছোট্ট এই কিছু কথা, ছোট্ট একটি আমাদের গ্যাদারিং যদি কোনো মানুষের কাজে লাগে, এটি আমাদের জন্য অনেক বড় প্রাপ্তি। সাবস্ক্রাইব করে শেয়ার করে সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।